আকাশে চক্কর কাটছে ভয়ঙ্কর ফাইটার জেট। সেনা হেলিকপ্টার থেকে নেমে আসছে একের পর এক সেনা জওয়ান। যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি তারা। হেলিকপ্টার থেকে নেমেই কিন্তু তারা রওনা অত্যাধুনিক অস্ত্র হাতে পজিশন নিয়ে নিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়েছেন একদম ঠান্ডা মাথায়, হাসি মুখে। কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, তিনি যখন চীন সফর থেকে বাংলাদেশে ফিরে আসবেন, তখন তার মুখে ওই যাওয়ার বেলার হাসিটা থাকবে না। কারণ এরই মধ্যে আওয়ামী লীগ এবং ভারত একটা বড় খেলা খেলে দিয়েছে। এদিকে ডক্টর ইউনূস চীন থেকে এসেই ভয়ঙ্কর বিপদে পড়েন। আওয়ামী লীগ ও ভারতের পরিকল্পনায় ক্ষমতা চাটতে হয় তাকে। দেশে আবারও যুদ্ধ পরিস্থিতি হয়েছে, হাসিনার কপাল খুলে গিয়েছে। সময় 6টার দিকে প্রফেসর ইউনূস একটা বাংলাদেশি খুবই উচ্চ শক্তিশালী সম্পন্ন একটা ডেলিগেশন নিয়ে চীনে আসেন। উনি এখান থেকে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় একটি বাম্বু রেডি করে রাখছেন। কি সেই বাম্বু? দর্শক বন্ধুরা, আপনি অনেকে জানেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তিনি আপনার চীন সফরে গেছে। এখন চীন সফরে আপনার গেতে না গেতেই আমরা হতভাগা একটা জাতি, আমাদের মানুষ আমরা চিনতে পারলাম না। সারা পৃথিবীর মানুষ ওনাকে চিনে, আমরা চিনতে পারি নাই, আমাদেরকে চিনতে দেওয়া হয় নাই। আমাদের সামনে ওনাকে তুলে ধরা হয়েছিল একজন ঘুষখোর হিসাবে। আমরা যদি আর 10টা বছর আগে ওনারে পাইতাম। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন কোন অ্যাকশনে রয়েছেন এবং তার গতি প্রকৃতি ঠিক কোন জায়গায়? এদিকে সেনাপ্রধান দেখা যাচ্ছে তিনি সেনাবাহিনীকে বাংলাদেশের রাস্তাতে নামিয়েছেন এবং সক্রিয় ভূমিকা পালন করছে সেনাবাহিনী। এখন দেখার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠিক কোন পথে এগিয়ে নিয়ে যায় গোটা বাংলাদেশকে। এই যে এত কাণ্ড ঘটে যাচ্ছে, সেনাবাহিনী কোথাও আটকাচ্ছে না, কারণ এটা তো একটা গোটা দেশটাকে তো স্তব্ধ করে দেওয়া, এবং পরিণতি তাহলে সেই সিরিয়ার মতোই হবে। আমেরিকা তাহলে শেষ করে দেবে ঢাকাকে। হ্যাঁ, শেষ করে দিবে ঢাকাকে এবং সারা দেশ স্তব্ধ হয়ে গিয়েছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস চীন যাওয়ার পর থেকে আওয়ামী লীগ, ভারত, আমেরিকা মহাপরিকল্পনা করেছিল কিভাবে ডক্টর ইউনূসকে আর দেশে আসতে দেওয়া হবে না এবং তাদের ক্ষমতা কিভাবে তারা দেশের মধ্যে জারি করবে এবং তারা কিভাবে ক্ষমতার চেয়ারে বসে দেশটাকে শাসন করবে। ইতিমধ্যে তাদের পরিকল্পনা কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে। দেশের মধ্যে খুবই ভয়ঙ্কর অবস্থা চলতেছে। ডক্টর ইউনূসের সর্বশেষ অবস্থা কি হয় আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। সবকিছু আপনাদেরকে এক এক করে ধারাবাহিকলি দেখাবো। এই বিষয়গুলো নিয়ে কিছু নিউজ ক্লিপ আপনাদেরকে এই জায়গায় দেখাবো। এইগুলা দেখলেই আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন। আসুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ডক্টর ইউনূস তার জন্য কিংবা এই আপনার সরকারের উপরে আমেরিকা থেকে বড় একটি কি বাম্বু আসতে যাচ্ছে। আচ্ছা, কি সেই বাম্বু? সবার আগে আমি আপনাদেরকে সিউরিটি দিই, সেটি হচ্ছে আমেরিকার একটা প্রতিবেদন, সেটি হচ্ছে আপনার USCRIF। কি সেই প্রতিবেদনের নাম? USCRIF। এখান থেকে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় একটি বাম্বু রেডি করে রাখছেন। কি সেই বাম্বু? দর্শক বন্ধুরা, আপনি অনেকে জানেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তিনি আপনার চীন সফরে গেছে। এখন চীন সফরে আপনার গেতে না গেতেই আপনার আমেরিকা থেকে বড় একটি একের পর এক বাম্বু কি চলমান। মানে সবচেয়ে বড় যে বাম্বু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সেটি হচ্ছে আপনার সংখ্যালঘুদের উপরে কেন্দ্র করে। আপনার আমেরিকার USCRIF এই প্রতিবেদন থেকে আপনার তারা জানায় যে বাংলাদেশে যে পরিমাণ সংখ্যালঘুদের উপরে অত্যাচার, মব জাস্টিসে তারা শিকার হয়েছে, গণহত্যার শিকার হয়েছে, লুটপাট, চাঁদাবাজি, মানে তাদেরকে আপনার হুমকি ধুমকি দিয়ে লুটপাট করছে, হ্যাঁ, তাদেরকে হত্যা করছে। এটার কেন আপনার তদন্ত কিংবা যে বা যারা করছে এদেরকে কেন আইনের আওতায় আনা হয় নাই? বড় একটা লিস্ট আপনার অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে পাঠাই দিছে আমেরিকা। এখন আপনার অন্তর্বর্তীকালীন সরকারের আসলে বক্তব্য কি এই প্রসঙ্গে? দর্শক বন্ধুরা, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস কিংবা তার আন্ডারে যে সমস্ত উপদেষ্টারা বৈশা রয়েছে, এটা নাকি গুজব ছড়াচ্ছে, এটা নাকি উল্টাপাল্টা কথা বলতেছে, তাদের নাকি বিতর্ক করতে চায়, তাদের নাকি বিপদে ফেলতে চায়। বাংলাদেশের সংখ্যালঘুদের নাকি খুবই ভালো আছে, খুবই নাকি শান্তিতে আছে। তাহলে আমি বলতে চাই, তাদের কি ঠেকা লাগছে? বাংলাদেশে যে পরিমাণ আপনার পুলিশ গণহত্যা হয়েছে, কয়দিন পরে তো আপনি এইটাও মানা করবেন যে না ভাই, পুলিশ হত্যা তো হয় নাই, এরা নিজেরা কি কামড়া কামড়ি লাগা নিজেদেরকে মনে করেন মারছে, তাই না? কদিন পরে তো আপনি এইভাবে ডাইরেক্ট বলে দিবেন, কদিন পরে আপনি ডিরেক্ট বলে দিবেন। কারণ আমরা তো বর্তমান জানি যে আপনি আসলে কাদের সরকার। আপনি এত বড় মিথ্যা কথা কিভাবে বলেন তো? আপনার সরকারে যে বাজারে বসে রয়েছে তারা ডিরেক্ট এত বড় একটা মিথ্যা কথা কেমনে বললো যে সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার চালাই নাই? তবে যাই হোক, এটার ভিতরে সবচেয়ে বা এই কেসটা যে নাকি হ্যান্ডেল করতেছে সেটি হচ্ছে আপনার তুলসী গবাট।
এই তুলসী কবাট কে আপনারা সবাই জানেন ইতিমধ্যে। আমি আবারও বলতেছি, এই তুলসী কবাট হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পের যে সরকার আছে, এই সরকারের ভিতরে আপনার একটা যে কমিটি আছে, এই কমিটির ভিতরে অন্যতম একজন সদস্য এই তুলসী কবাট। শুধু এটাই না, জাতিসংঘ থেকে, এই জাতিসংঘর কিংবা আমেরিকা থেকে যেই সরকার, এই সরকারের যে কমিটি আছে, আমাদের বাংলাদেশ প্রসঙ্গে কিংবা এশিয়ার ভিতরে আমাদের বাংলাদেশ এই হচ্ছে প্রথম যে নাকি আমেরিকার সরকার থেকে কিংবা আমেরিকা সরকারের কোনো সদস্য আমাদের বাংলাদেশ প্রসঙ্গে তিনি এতটা আপনার মানে কি কাসার দিয়ে নামছে মনে করেন তদন্ত করার জন্য। কল্পনা করতে পারেন প্রতিনিয়ত অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসের জন্য একের পর এক বাম্বু কি আসতেছে কিংবা রেডি করে রাখছে আমেরিকা। এখন আমার কথা হচ্ছে ভাই, এই যে আমেরিকা থেকে প্রতিনিয়ত একের পর এক বাম্বু আসতেছে, যে আপনার আমেরিকা যে আপনার মনে করেন মহা একজন সেনা সদস্য আমাদের বাংলাদেশে আসছে, এই অন্তর্বর্তীকালে সরকারের সাথে কেন বসে নাই? ডক্টর ইউনূসের সাথে কেন বসে নাই উনি? জানেন আপনি? আপনি জানলে অবাক হবেন। আমি এর আগের ভিডিওতে বলছি, আমি আবার আমি আবার বলতেছি, সেটি হচ্ছে আপনার পাকিস্তান থেকে এই অন্তর্বর্তীকালে সরকার এরা অস্ত্র আনতে চায়, এরা বোমা আনতে চায়, এরা আপনার ডিফেন্সের ক্ষেত্রে যেই আপনার বা সামরিক ক্ষেত্রে যে সমস্ত অস্ত্র মনে করেন দরকার, যুদ্ধক্ষেত্রে সমস্ত অস্ত্র তারা পাকিস্তান থেকে আনজাম দিতে চায়। এটার জন্যই আপনার জরুরি ভাবে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের সাথে বা আপনার আমেরিকার সেনাপ্রধান তিনি ডিরেক্ট মনে করেন একটা মিটিং করে। সেখানে কিন্তু ডক্টর ইউনূসের সাথে কিন্তু কোনো আপনার মিটিং কিংবা কোনো দেখা বা সাক্ষাৎকার কিন্তু করে নাই। দ্যাট মিনস অন্তর্বর্তীকালে সরকারের উপরে আপনার ডোনাল্ড ট্রাম্পের সরকার প্রচুর পরিমাণে ক্ষিপ্ত। প্রতিনিয়ত দেখেন, প্রতিনিয়ত প্রতিটা স্টেপে, আর এরা বর্তমান সবকিছু ইগনোর করতেছে, সবকিছু এড়িয়ে যাচ্ছে। আমি বলতে চাই, এই যে একের পর এক মানে আপনার একটা সত্য ঢাকার জন্য আপনার হাজারটা মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু আমেরিকা থেকে প্রতিনিয়ত আপনাদের কাছে এভিডেন্স যাচ্ছে। বাংলাদেশের সেনাপ্রধান এখন কোন অ্যাকশনে রয়েছেন, তার কার্যকলাপের গতি প্রকৃতি এখন কি, এই নিয়ে নানা রকম প্রশ্ন উঠে আসছে। তার মধ্যে বাংলাদেশের অন্দরে চলছে নানা বিষয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে সেনাবাহিনীকে বাংলাদেশের রাস্তাতে নামিয়েছেন, সেটার বলার অপেক্ষা রাখে না। সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে তাদের, যে কোনো মুহূর্তে অ্যাকশন শুরু হয়ে যেতে পারে। অনেকে বলছেন সেনাপ্রধান কিছুটা ভেবেচিন্তে, আবার কিছুটা ভয়ে পা ফেলছেন। কিন্তু কার ভয়ে কাজ করছেন তিনি, এমন নানা প্রশ্ন উঠে আসছে। বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গি সংগঠনগুলি বেড়ে উঠছে, তাদের বাড়তে দিয়েছেন ইউনূস। বলছেন সে দেশেরই বহু মানুষ। বাংলাদেশের তদারকি সরকার গঠন হবার পর ইউনূস সিংহাসনে বসতেই একের পর এক জঙ্গিকে ছেড়ে দিয়েছেন তিনি। তাই তারা দেশের অন্দরে সংগঠন মজবুত করছে, এমনকি দেশের রাস্তায় সক্রিয়ভাবে মিছিল করতে দেখা যাচ্ছে তাদের। ইসলামিক খিলাফত গড়ার ডাক দিয়েছিল হিজবুত তাহরির। আগামী দিনে বাংলাদেশের রাস্তাতে তাদের আরো সক্রিয়ভাবে দেখা গেলে এবং কার্যকলাপ শুরু করলে তখন সামলাতে পারবেন তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা? এমন নানা বিষয় উঠে আসছে। এদিকে বাংলাদেশ এখন যে সময় দাঁড়িয়ে রয়েছে তাতে মনে করা হচ্ছে ফের পালাবদল হতে পারে, তবে আর কোনো নির্দিষ্ট ব্যক্তির হাতে নয়। ক্ষমতা যেতে পারে দেশের মেরুদণ্ড সেনার হাতে। যদিও পূর্বে একাধিকবার সেনা অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, এমনকি হাসিনা সরকারের পতনের পর কয়েকদিন সেনার দখলেই ছিল বঙ্গবন্ধুর দেশ। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবার পর দেশের পরিস্থিতি চরম আকার ধারণ করে, যা নিয়ে শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশও সরব হয়েছিল। এদিকে মার্কিন গোয়েন্দা মহাপরিচালক তুলসী গাবার্ড কিছুদিন আগে ভারত সফরে এসে নয়াদিল্লিতে বসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আর এর মধ্যেই শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তিনি নাকি এখন নয়াদিল্লিতে নয়, কলকাতাতে রয়েছেন, এমনটাই গোপন সূত্রে খবর। তবে কি হাসিনা দেশে ফেরা শুধু সময়ের অপেক্ষা? তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে খারাপতর হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, খুন, ধর্ষণ, ডাকাতির মতো ঘটনা চলছে বাংলাদেশে, যা কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এমনকি পুলিশের সঙ্গে বা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসে আলোচনা করেননি ইউনূসের সরকার। আর এই পরিস্থিতিতে নির্বাচন প্রয়োজন, যাতে স্থায়ী সরকারকে নিয়ে আসা যায়। সেটা কতটা মোহাম্মদ ইউনূস চাইছেন সেটা নিয়ে দ্বিমত রয়েছে রাজনৈতিক মহলে। তবে এটা স্পষ্ট, বাংলাদেশের প্রশাসনিক স্তরে সেনাবাহিনী, উপদেষ্টা মণ্ডলী এবং ইউনূস বাহিনী 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। ফলে অত্যন্ত জটিল পর্যায়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। ডক্টর মোহাম্মদ ইউনূস
নোবেল পাইছেন এমনে এমনে 84 বছর বয়স সম্ভবত কাছাকাছি। এই বয়সে আইসা ওনার চুলগুলা যে সাদা হয়েছে, নোবেল পাইছে 3-0 নিয়া, চিন্তা করে অনেক রাজনীতিবিদ ওনারে হালকা নেয়। যদিও বিষয়টা কয়েকদিন আগে আলোচনায় ছিল, কিন্তু ওইভাবে এটা নিয়ে বড় আলোচনা হয়নি। আজকে যখন তিনি জার্মানির একটা পত্রিকা আপনার স্পিগেল তাদের সাথে একটা সাক্ষাৎকারে ওই ঘটনাটা সামনে আসছেন, দেন বোঝা গেছে তিনি সঠিক এই কাজটা করবেনই। সংস্কার নিয়ে নানান কথা হচ্ছে, তো আমরাও কিন্তু সংস্কার চাই। এই দেশে দেখেন অনেক সিস্টেম আছে যেগুলা সংস্কার করা জরুরি, তবে রাজনৈতিক নেতারা আবার সব সংস্কারের পক্ষে না। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও সংস্কার নাম দিয়ে যে সব একদম মানে অন্য কিছু হয়ে যাবে সেটাও না। সংস্কার নামে তারাও কালক্ষেপণ করছে, এনসিপি কে সুবিধা দিচ্ছে, বিএনপির অনেক নেতার দাবি। যাই হোক, এই সংস্কার ইস্যুটাতে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, নিজেদের জন্য ফায়দাজনক, এগুলোতে অনেকেই রাজি হবে না। কারণ আমাদের যে সংস্কার কমিশন তাদের রিপোর্ট আসছে, অনেকে মত দিছে, অনেকে দ্বিমত দিছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আপনার জুলাই অভ্যুত্থান, সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, শেখ হাসিনার দুঃশাসন, সংস্কার প্রস্তাবনা সহ বিভিন্ন বিষয়ে তার কাছে এই জার্মানির গণমাধ্যম স্পিগেল এর যিনি সাংবাদিক আছেন লরা হফলিঙ্গার তাকে প্রশ্ন করেছেন। তো তিনি বলছেন বিভিন্ন বিষয়ে সংস্কার প্রস্তাব করা হয়েছে, যেগুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে এবং তাদের সংস্কার বিষয়ে সম্মত অসম্মত মানে রাজি নারাজি অথবা পরিবর্তন সহ সম্মত এই 3টি উত্তর দিতে বলা হবে। যে কথার কথা ভাত খাবা, হ্যাঁ না, বিরিয়ানি দিয়ে দিলে খাবো, এরকম টাইপের 3টা উত্তর থাকবে। এর মাধ্যমে দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হবে এবং সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। কোথায় প্রকাশ করা হবে? ওয়েবসাইটে। কেন? যেন সাধারণ মানুষ দেখতে পারেন এই যে সংস্কার কমিশন যা যা প্রস্তাবনা দিচ্ছে, যেগুলো রাজনৈতিক নেতারা নির্বাচনের আগে সরকারকে ওয়াদা দিয়ে আসতেছে যে হ্যাঁ আমরা এটা মানবো, এটা করবো, এটা করবো না, করলে এইভাবে করবো, ওইভাবে করবো না। ক্ষমতা পাওয়ার পর সংসদে গিয়া তারা যেন কথা দিলেন তো টাইপের দিছি তো কথা, টাকাটি দিতে না দেমো, কখন? যেই মাসে শুক্রবার নাই। তো এরকম ওয়েট করতে হবে। অনেক রাজনীতিবিদরা বাংলাদেশকে নিয়ে এরকম ওয়েট করা। তো ডক্টর ইউনূসের এই যে কৌশল, এবার এটা তার নিজের হোক, উপদেষ্টাদের কাছ থেকে আসুক, বাট কঠিন একটা কৌশল তিনি অ্যাপ্লাই করছেন বহুত রাজনীতিবিদদের। শব্দটা শুনতে একটু অড ফিল হবে, বাট পুঙ্গি বাইজা যাবে। কেন? আপনি এখন যা ওয়াদা করবেন এটি ওয়েবসাইটে থাইকা যাবে, জাতি দেখবে। যখন পূরণ করবে না, সেই ওয়েবসাইটের থেকে মানুষ আইনে সামনে আনবে এই আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি খাবো অথবা আমি খাবো না, অথবা আপনি বিরিয়ানি দিয়ে দিলে খাবেন। তখন যদি লড়চড় করে এগুলা প্রকাশিত হয়ে যাবে, মানে বিতর্ক তৈরি করবে। এছাড়া তিনি বলছেন যে এটি জুলাই সনদ হিসাবেও স্বীকৃতি পাবে। যে জুলাই সনদ নিয়ে বিএনপি এখন পর্যন্ত অনেকটা দ্বিমত অবস্থানে আছেন, বাট আমার কাছে খুবই মানে গুরুত্বপূর্ণ অংশ মনে হয়েছে এই যে তিনি এটা প্রকাশ করবেন। অনেকদিন আগে বলছিলেন, তো কেউ কেউ বলছিল এটা রাজনীতিবিদদেরকে বা রাজনৈতিক নেতাদেরকে একটু প্রেসারে ফেলা, চাপে ফেলা, নানান একটা কিছু। বাট আন্তর্জাতিক অঙ্গনে যখন তিনি বক্তব্য দিচ্ছেন, তার মানে তিনি এটা করবেনই করবেন। একদিকে ভালো, বাট আরেকদিকে অনেকে মনে করছে যে এটা রাজনীতিবিদদের পুঙ্গি বাজানোর পরিকল্পনা। ডক্টর ইউনূসের চীন সফর, হাসিনা মোদির গালে থাপ্পড়, এই হেডলাইনে আজকে আমি কথা বলবো। কথা বলার আগেই আমি সর্বপ্রথমে কথা বলছি, সুহরাব হোসেন নামক এক সেনা কর্মকর্তা আমাকে একটি লেটার পাঠিয়েছেন ডক্টর ইউনূসের চীন সফরে উনি কি পেয়েছেন, সেই চিঠিটা আপনাদের সামনে তুলে ধরছি। তারপরে আমি আমার বিশ্লেষণ দিয়ে এই পর্বটি শেষ করব। ডক্টর ইউনূস যখন পৃথিবীর দক্ষিণ মেরু চীন সফর, 15,000 কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা, 12,000 কোটি টাকার 4টি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয়, 10,000 কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি, বিনা শুল্কে 2028 সাল পর্যন্ত মুক্ত পণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির $1 ট্রিলিয়ন চুক্তি হাতে যাচ্ছে, তখন পৃথিবীর উত্তর মেরু থেকে খবর এলো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা রোহিঙ্গা প্রস্তাব জাতিসংঘে পাশ হয়েছে। প্রিয় দর্শক, উত্তর মেরু দক্ষিণ মেরুকে একসাথে করে উনি এই আনন্দের সংবাদটি দিয়েছেন। এখানে আরো যা লিখেছেন উনি, 140 দেশের প্রত্যক্ষ ভোটে যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয় নাই, রোহিঙ্গার আগে যেখানে খাবার বাবদ মাসিক $60 তথা 847 টাকা দেওয়া হতো, 847 টাকা দেওয়া হতো, নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপ্রতি পাবেন $12 তথা 1452 টাকা দেওয়া হবে।
আগের তুলনায় এখানে বৃদ্ধি পেয়েছে কয়েকশো টাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে 847 টাকা পেতেন, আর এখন পাবে 1452 টাকা রোহিঙ্গারা। এই নিউজটি এট এ টাইম, সেম টাইম, উনি যখন চায়নাতে তখন এটা জাতিসংঘে পাশ হয়েছে। এট এ টাইম, একই দিনে একই গুড নিউজ বাংলাদেশের জন্য। তিনি আরো লিখেছেন, এখানেই শেষ নয়, ফেডারেল থেকে খবর এলো দীর্ঘ 1 যুগ পর বাংলাদেশের রিজার্ভ $25 বিলিয়ন। বাংলাদেশের রিজার্ভ 1 যুগ পরে $25 বিলিয়ন। গাইজ আপনারা দেখলেন এখানে তাদের পরিকল্পনা এবং তাদের বিভিন্ন কথা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেকে অনেক আলোচনা করে, অনেকে অনেক সমালোচনা করে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস চীন যাওয়ার পর থেকেই এই পরিকল্পনাগুলো হচ্ছে এবং তারা কিন্তু অনেক কথাই বলতেছে, বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন মোড় নিচ্ছে। দর্শক শ্রোতা, এইসব নিয়েই কিন্তু অনেক নিউজ ক্লিপ এখানে আপনাদেরকে দেখিয়েছি। এইসব দেখে তো আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।